অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে, খেতে যে মনে হলো ছেলে দুটি এগুলো খুব পছন্দ করে। না খেয়ে পকেট করে বাসায় নিয়ে আসলাম। আমার বাবারে দেখতাম এমন করতো। এখন আমি বাবা হয়ে বুঝলাম বাবারা বোধহয় এমনই। অথচ আজকে দীর্ঘ ৩০ বছর পর সেই ছেলেরা আমার খাওয়া আর থাকা নিয়ে প্রকাশ্যে ঝগড়া বাঁধিয়েছে। আমাদের বাসার ঘরে সেদিন যে দৃশ্য তৈরি হলো তা দেখার চেয়ে আমার মৃত্যু অনেক সহজ ছিল। বড় ছেলে শাফিন গলা উঁচিয়ে বলছে, আমি একা কেন বাবাকে খাওয়াবো? বাবা কি আমার সম্পত্তি বেশি দিয়েছে? ছোট থেকে শুভকে মাথায় তুলে রাখা হয়েছে। ছোট ছেলে শুভ ততোধিক কর্কশ গলায় জবাব দেয়, কেন? মায়ের চিকিৎসা খরচ যখন একা চালিয়েছিলাম তখন তো তুমি একটা টাকাও দাওনি। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নিজস্ব সংসার আছে, খরচের হাত অনেক বেশি, তাই তুমি বাবার সব দায়িত্ব নিবে। আমার চোখের সামনে নিজের রক্তে গড়া 2 সন্তান যেন দুটি খেপা কুত্তার মতো মাংসের টুকরো কারো নিয়ে কামড়ি করছে। আর সেইটা করাটা অন্য কিছু নয়, আমি তাদের নিজের বাবা। তারপরও তারা এক প্রকার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে ফেলল আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যে ছেলেদের জন্য যৌবন বয়সে নিজের ইচ্ছা, আহাদ, ভালো লাগা সব কিছুই বিসর্জন দিয়ে কষ্ট করলাম, যে ছেলেদের মুখের দিকে তাকিয়ে ছেঁড়া জুতা আর 21-60 বছরের পর বছর পার করে দিলাম, সেই ছেলেরা আজ আমার 2 বেলা ভাতের বোঝা বইতে নারাজ। আমার নিজের ঘাম আরও রক্তের বিনিময়ে গড়ে তোলা এই 6 তলা বিল্ডিংয়ের বিরাট বাসা, আমার বুড়ো হাড় দুটো ফেলার মতো বিন্দুমাত্র জায়গাও নেই। বুকের ভিতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখে এক ফোঁটা জলও আসতে দেইনি। মানুষ যখন চরম আঘাত পায় তখন কান্নার নদীর জল শুকিয়ে কঠিন শক্ত পাথর হয়ে যায়। আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ওরা যদি সিদ্ধান্ত নিতে পারে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, তাহলে আমাকে যদি সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখেই আসে, আমিও আমার সিদ্ধান্ত অটল থাকব। জীবনে আর কোনোদিন এই বাড়িতে পা রাখব না, ওদের সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করব না। সেদিন রাত গভীর হতেই বড় ছেলে শাফিন আমার রুমে এলো। তার পায়ের শব্দে বুঝলাম সিদ্ধান্ত কার্যকর করার চূড়ান্ত বার্তা নিয়ে এসেছে। রুমে ঢুকেই দরজার তোয়ালে টাঙানোর যা কটার দিকে তাকিয়ে সে বলল, বাবা, মা মারা গেছে 3 বছর হয়ে গেল। আমি জানি তোমার একা থাকতে কষ্ট হয়, সারাদিন চুপচাপ বসে থাকো। সেই জন্যই বলছিলাম কি, তোমার মতো সমবয়সী লোকদের সাথে যদি তুমি থাকতে পারো তাহলে মনটা ভালো হয়ে যাবে, ওইখানে সঙ্গী সাথী পাবে। ছেলেটার কথার পিছনের বিষাক্ত প্রবলটা বুঝতে আমার বাকি রইল না।
আমি তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি বলতে চাস বাবা তুই? আমি তো এখানেই ভালো আছি, তোদের চোখের সামনে আছি, এটাই তো আমার পরম শান্তি। সাপিনের ধৈর্যর ভাত যেন ভেঙে গেল। বিরক্তিতে মুখটা কুঁকড়ে সে সরাসরি আসল চেহারায় চলে এলো। এত কথা বলতে পারবো না, কালকে সকালে ব্যাগ গুছিয়ে রেখো, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানে তুমি ভালোই থাকবে। আমাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করো না। কথাগুলোই বলে সে উত্তরের অপেক্ষা না করেই ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা আমার বুকের গভীরে গিয়ে যেন একটা ভারী হাতুড়ির মতো আঘাত করল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঘড়ির টিকটক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি উঠে দাঁড়ালাম, ধীর পায়ে এগিয়ে গেলাম কাঠের ভারী আলমারিটার দিকে। ড্রয়ারে গোপন চাবিটা বের করে লকটা খুললাম। সেখান থেকে সযত্নে বের করে আনলাম এই 6 তলা বিল্ডিংয়ের মূল দলিলপত্র। জমি কেনার রসিদ থেকে শুরু করে প্ল্যান পাস আর ফ্ল্যাটের প্রতিটা কাগজের ফাইল। যে বিল্ডিংয়ের প্রতিটা ইটে আমার হাড়ভাঙা খাটুনির স্মৃতি জড়িয়ে আছে। যা করার একমাত্র উদ্দেশ্য ছিল আমার পর যেন 2 ভাই শান্তিতে মাথা গুঁজে থাকতে পারে। আমি ধীরে সুস্থে দলিলগুলো আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলায় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তারপর কয়েক জোড়া জামা কাপড় ভরে ব্যাগটা চেন টেনে নিলাম। রাতের আধারে আমার সিদ্ধান্ত স্থির হয়ে গেল। সকাল হতেই সাফিনার শুভ এসে দাঁড়ালো। বড় ছেলে গাড়ির চাবি হাতে নিয়ে বলল, চলো। আমি ব্যাগটা হাতে নিয়ে নামলাম। আমার নিজের হাতে গড়া বাড়ি, যার প্রতিটি কোণে আমার চেনা। সেই বাড়ির সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় একেবারের জন্য পিছনে ফিরে তাকাইনি। বড় ছেলে আমাকে গাড়িতে তুলে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। পুরোটা পথ আর বৃদ্ধাশ্রমের সেই অচেনা গেট দিয়ে ঢোকা পর্যন্ত আমি একটা কথাও বলিনি। আমার নীরবতাই ছিল ওদের অপরাধের প্রতি আমার শেষ উপহার। বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার যখন আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে বসালো, তখন আমার হাতের ব্যাগটার কথা মনে পড়ল। ব্যাগটার ভিতরে শুধু জামা কাপড় নেই, আছে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই দলিলপত্র। যে ছেলেরা ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে তারা এক রাজত্ব ভোগ করবে, তারা জানে না যে বাবা তিল তিল করে গড়তে জানে। সে সিদ্ধান্ত নিলে শেকড় শুদ্ধ উপরে ফেলতেও জানে। বাকি পর্বগুলো পড়তে চাইলে কমেন্ট বলুন। গল্প আশ্রয়হীন পর্ব 1। প্রথম পর্ব কেমন লাগলো জানাবেন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।